কার ক্লাসে হবে? তো আজকে আমরা দেখবো যে ক্লাইমেট মডেলিং। প্রথমে হচ্ছে আমরা ক্লাইমেট মডেল নামটা সবাই শুনছি। গ্লোবাল ক্লাইমেট মডেল আছে, রিজিওনাল ক্লাইমেট মডেল আছে, তাদের কাজ হচ্ছে ক্লাইমেটিক ভ্যারিয়েবলগুলোকে আউটপুট দেওয়া। তো আমরা আজকে দেখবো যে সেই ক্লাইমেট মডেলগুলো আসলে ইউজফুলনেস কি, বা তারা কীভাবে কাজ করে, তাদের ইনপুট কী লাগবে, ফিউচারে কে যদি ধরো ক্লাইমেট ফিল্ডে সুইচ করো বা ক্লাইমেট লজিস্টিক্সে কোথাও কাজ করো। আমাদের অনেক গ্র্যাজুয়েট কিন্তু দেখা যায় যে ক্লাইমেট রিলেটেড ফিল্ডে পিএইচডি করছে, আর্থ অ্যান্ড অ্যাটমসফিয়ারিক সায়েন্সে পিএইচডি করছে, ন্যাচারাল সায়েন্সের কোনো সাবজেক্টে পিএইচডি করছে। তো তোমার যদি বাই চান্স ওই ফিল্ডে অপরচুনিটি হয় বা তুমি সুইচ করো, তো আমার মনে হয় এই ব্যাকগ্রাউন্ডটা তোমার জন্য খুবই হেল্পফুল হবে। ঠিক আছে? তো ক্লাইমেট মডেলিং কী কাজে লাগে? প্রথমে হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং ক্লাইমেটিক কজ অ্যান্ড ইফেক্ট। এই যে আমরা বলছি যে আমাদের গ্রিন হাউস গ্যাস চেঞ্জ হচ্ছে, তার অ্যামাউন্ট চেঞ্জ হচ্ছে। আমরা যে একটা ক্লাসে যেটা অ্যালগোরিদম শিখছিলাম, মানে গ্রিন হাউস গ্যাসের বেসিক একটা ফর্মুলেশন দেখছিলাম, মনে আছে? অ্যাটমসফিয়ারকে একটা 1 লেয়ার ধরে, তো সেরকম আর কি ওরা অ্যাটমসফিয়ারকে মাল্টিপল লেয়ার ধরে ওখানে কার্বন ডাইঅক্সাইডের অ্যামাউন্ট চেঞ্জ করবে, আলবিনো চেঞ্জ করবে, এসব চেঞ্জ করে দেখবে যে তার এফেক্টটা কীভাবে তৈরি হচ্ছে। সেখান থেকে আমরা বুঝতে পারবো যে আলবিনো চেঞ্জ হলে আমার কি পরিমাণ ধরো ক্লাইমেট চেঞ্জ হইলো, অথবা তোমার কার্বন ডাইঅক্সাইড চেঞ্জ হলে কি পরিমাণ টেম্পারেচার বাড়বে, এটসেট্রা। কোনো কম্পোনেন্ট চেঞ্জ হলে তার করসপন্ডিং ইম্প্যাক্টটা কী হবে। তারপরে যে আমাদের ফিডব্যাকগুলো আমরা বলতেছিলাম যে নানা রকম আমাদের কয় ধরনের ফিডব্যাক আছে, পজিটিভ এবং নেগেটিভ ফিডব্যাক। তো আমরা তো সব মানে ম্যানুয়ালি বসে বসে করতে পারবো না। সো ক্লাইমেট মডেল থাকলে দোজ ইকুয়েশনস, দোজ ফিডব্যাকস আর ইনকর্পোরেটেড দেয়ার, সো তুমি চট করে সেগুলো করে ফেলতে পারবা। টেস্ট হাইপোথিসিস, ফিউচারে কি হবে সেটা তো আমাদের কাছে আননোন, তাই না? সো there are different hypotheses. Some people thinking যে ঠিক আছে যে ওয়েস্টার্ন কান্ট্রিগুলা তাদের গ্রিন হাউস গ্যাস ইমিশন কমাবে না। সাম হাইপোথিসিস যে না, ঠিক আছে ওগুলোকে একটা রেগুলেশনের মধ্যে আনা যাবে। কেউ বলছে যে এই যে আমাদের রিজিওনাল কনফ্লিক্টগুলো কমে যাবে, কেউ বলছে না রিজিওনাল কনফ্লিক্টগুলো মিটিগেশন করা যাবে। ল্যান্ড ইউজ চেঞ্জ কি পরিমাণ হবে কি হবে না, এই যে আনসার্টেনিটি বিভিন্ন সিনারিও আছে। তো তোমার প্রত্যেকটা সিনারিওর জন্য তুমি কি করতে পারো, ক্লাইমেট মডেলকে নিয়ে ওই হাইপোথিসিসটা রান করে তুমি দেখতে পারো যে তার ইম্প্যাক্ট কতখানি। হ্যাঁ, যেটা তুমি হয়তো ম্যানুয়ালি তোমার পক্ষে করা সম্ভব না। তো তোমার ম্যানি হাইপোথিসিস তুমি যদি টেস্ট করতে চাও, ক্লাইমেট মডেল উইল বি এ গুড অপশন ফর ইউ। তারপর হচ্ছে প্রেডিক্ট দ্য ফিউচার। তো এরকম বিভিন্ন হাইপোথিসিস টেস্ট করে করে পসিবল যে হাইপোথিসিসগুলো তোমার কাছে মনে হয় সেখান থেকে তুমি বলতে পারো যে ঠিক আছে টেম্পারেচার তাহলে এই থেকে এই রেঞ্জের মধ্যে ভ্যারি করতে পারে, বা প্রেসিপিটেশন এই থেকে এই রেঞ্জের মধ্যে ভ্যারি করতে পারে। বেসড অন মাই হাইপোথিসিস, মোস্ট অফ দ্য হাইপোথিসিস অ্যানালাইসিস করে আমি দেখলাম যে আমার ফিউচারে টেম্পারেচার রেঞ্জ এরকম হবে, অথবা প্রেসিপিটেশন, তারপরে হিউমিডিটি, ওখানে প্রেসিপিটেশন, টেম্পারেচার, হিউমিডিটি, ইভাপোরেশন, তুমি যেসব বেসিক সোলার রেডিয়েশন, তুমি যা যা ক্লাইমেটিক ইনপুট চিন্তা করতে পারো, রেডিয়েশন, এভরি কাইন্ড অফ ক্লাইমেটের জিনিসপত্র সেখানে তুমি আউটপুট হিসেবে পাবা। আমরা বেসিকলি সবসময় টেম্পারেচার, প্রেসিপিটেশন বলতেছি, বাট ক্লাইমেট মডেলে আউটপুট নট অনলি টেম্পারেচার, প্রেসিপিটেশন, অল সর্টস অফ ক্লাইমেটিক ভ্যারিয়েবল তুমি চিন্তা করতে পারো। মোস্ট অফ দ্যাম আর দেয়ার। হ্যাঁ, এখানে জাস্ট একটা কি বলতো এগুলোকে কাইন্ড অফ ফর্মিং। তো এখানে
দুইজন পার্সন আছে, কাকে কার মতো মনে হচ্ছে রিয়েল লাইফে বা আমাদের কারেন্ট সিনারিওতে? সেটা তো দেওয়াই আছে এখানে, বাট রিয়েল লাইফে বলছে যে বেসড অন মানে প্র্যাকটিক্যাল লাইফে কারা হতে পারে এরা? হ্যালো, হ্যাঁ আচ্ছা অল্প করে নেন, অল্প করে নেন, ঠিক আছে। worst case scenario নার্স দিদি শি ইজ সামওয়ান যে হচ্ছে ক্লাইমেট চেঞ্জে কি বিলিভ করে আর করে না? করে নাকি করে না? করে না না। আর যিনি ডক্টর করে। সো আমি আমি এক্সপ্লিসিটলি বললাম না। আমার মনে হয় যে যিনি ডক্টর যিনি হচ্ছে সায়েন্টিস্ট আর হচ্ছে দেয়ার আর সাম পিপল অ্যারাউন্ড আস যারা হচ্ছে ক্লাইমেট চেঞ্জে বিশ্বাস করে না, ম্যানি পলিটিশিয়ানস গ্লোবাল আইটি যারা আছেন যারা হচ্ছে যে ক্লাইমেট চেঞ্জে বিলিভ করেন না। আমি এক্সপ্লিসিটলি নাম বলছি না। আচ্ছা তারপরে হচ্ছে যে ক্লাইমেট মডেলের একটা উল্লেখযোগ্য দিক হচ্ছে যে এখানে প্রচুর এমপিরিক্যাল ইকুয়েশন বা প্যারামিটারাইজেশন ইউজ করা হয়। কারণ হচ্ছে ক্লাইমেটের কম্পোনেন্ট থেকে আমরা জানি যে সেখানে কি আছে, ল্যান্ড আছে, অ্যাটমসফিয়ার আছে, ওশন আছে, এবং দেয়ার আর নিউমারাস প্রসেস, মিলিয়নস অফ প্রসেস মানে প্যারালালি অকার করছে, কিন্তু অল দোজ প্রসেসে তোমাকে তুমি নিউমারিক্যালি সলভ করতে পারবে না একটা সিস্টেমের মধ্যে। এবং এত কমপ্লেক্স ফিজিক্যাল প্রসেস আছে যেটা তুমি ইকুয়েশন দিয়েও কমপ্লিটলি আমরা রিপ্রেজেন্ট করতে পারবো না, আমাদেরকে সিম্পলিফিকেশনের দরকার হয়। দ্যাটস ওয়াই আমরা কি করি, প্যারামিটারাইজেশনটা ইউজ করি, যে ওই লার্জ স্কেল টাইনি যেমন হচ্ছে যে আমরা ওয়াটারশেড স্কেলে কাজ করি, সবাই একটু খেয়াল করে এক্সাম্পলটা, ওয়াটারশেড স্কেল করে ওয়াটারশেড নিয়ে কাজ করতেছো, সেখানে কি আমি যদি সেখানে আমি ধরো হাইড্রোলজিক সাইকেলটা বুঝতে চাই, ক্লাইমেট বুঝতে চাই, আমি গাছের প্রতিটা লিফ থেকে কি পরিমাণ ইভাপোরেশন হচ্ছে সেটা তো আমার পক্ষে ওই স্কেলে করা সম্ভব না। এবং হাজার হাজার টাইপস অফ ভেজিটেশন থাকবে, প্রত্যেকটা টাইপ অফ ভেজিটেশনের জন্য তো আমার ইন্ডিভিজুয়ালি আমার সেখানে মডেলে ইনপুট দেওয়া সম্ভব না। তো আমরা কি করবো, মেজর যে ভেজিটেশন তার রেসপেক্টে আমরা যোগ বিয়োগ করে একটা লামসাম একটা অ্যামাউন্ট আমরা অ্যাড করব। এই যে সিম্পলিফিকেশনগুলো, অথবা যে ক্লাউড তৈরি হচ্ছে, ক্লাউড তো ডিফারেন্ট টাইপের ক্লাউড তৈরি হবে, এবং ক্লাউড তৈরির যে প্রসেসগুলো, দিস আর ভেরি কমপ্লেক্স প্রসেস, যে ল্যান্ডের সঙ্গে অ্যাটমসফিয়ারের ইন্টারাকশনের মাধ্যমে, এখানে সবগুলা প্রসেসকে তুমি আনতে পারবে না। ওই ক্লাউড ফর্মেশনের জন্য বিভিন্ন থিওরি আছে। সো তুমি দেখতে হবে যে তোমার ওই লোকাল কন্ডিশনে কনভেক্টিভ স্টর্ম হতে পারে, তারপরে হতেছে অরিওগ্রাফিক রেনফল হতে পারে, প্রত্যেকটার জন্য ইন্ডিভিজুয়াল ক্লাউড ফর্ম হয়। সো তোমার এলাকার জন্য কোন ধরনের ক্লাউড ফর্মেশন ডোমিনেন্ট তার উপর বেসিস করে তুমি একটা থিওরি চুজ করবে।
তারপরে হচ্ছে সেই থিওরির মধ্যে দেখবে যে অনেক সিম্পলিফিকেশন থাকবে, সব ইকুয়েশন তোমার হচ্ছে ফিজিক্যাল প্রসেস বেসড হবে, নট নেসেসারিলি দেয়ার আর মেনি এম্পিরিক্যাল ইকুয়েশনস। সো এই জন্য আমরা কি করি যে অল প্রসেসকে আমাদের ইনকর্পোরেট করা সম্ভব না। আর এটা মানে কি সব স্কেলে একদম টাইমিং স্কেলে যেসব ফেনোমেনা ঘটছে সেগুলোকে আমাদের অনেক সময় রিপ্রেজেন্ট করা সম্ভব না। এই জন্য আমরা প্যারামিটারাইজেশনের মধ্যে বা প্যারামিটারাইজেশন করে থাকি। যেমন ক্লাউডের সময় হয় টার্বুলেন্স, আলবিরো, এগুলো সবই আমরা অনেক সময় প্যারামিটারাইজেশনের মাধ্যমে সলভ করে থাকি ক্লাইমেট মডেল। এটা কি দেওয়া হচ্ছে মানে লেখা একটু লিখে রাখো, হ্যাঁ, কারণ স্লাইডের সাথে ওই যে যেটা ফাইল দিব সব আছে কিনা আমি বলতে পারছি না, একটু লিখে রাখলে তুমি বলতে পারবে যে প্যারামিটারাইজেশন করানো হয়েছে, আমি দিই না তোমাদেরকে, তখন আমি হয়তো দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? আচ্ছা, ক্লাইমেট মডেল ডিফারেন্ট টাইপের হতে পারে, 1D 2D 3D। 1D মানে হচ্ছে যারা শুধুমাত্র ভার্টিক্যালি অ্যাটমসফিয়ারের বিভিন্ন লেয়ারে কি করছে সেটা যদি সলভ করে সেটাকে আমরা বলছি 1D ক্লাইমেট মডেল। হ্যাঁ, যেমন লোয়ার অ্যাটমসফিয়ারে হচ্ছে আমার লং ওয়েভ রেডিয়েশন হচ্ছে, এখানে অ্যারোসোলের কি কি হচ্ছে, বিভিন্ন লেয়ারে তুমি করছো ভার্টিক্যালি, সেটা হচ্ছে একটা ডাইমেনশন তুমি সলভ করছো। তোমার লংগিটিউড ল্যাটিটিউড বরাবর কোনো সলভ করছো না। যদি 2D হয়, 2D হলে কি হবে যে তুমি ভার্টিক্যাল ডাইমেনশনের সঙ্গে সাপোজ এটা যদি আমার 8 হয়, তাহলে আমি কি করব, এই যে আমার এটাকে কি বলে, এই বরাবর লংগিটিউড ল্যাটিটিউড ল্যাটিটিউড, তাহলে আমরা বিভিন্ন ল্যাটিটিউড বরাবর অ্যাটমসফিয়ার লেভেলে যদি আমি ইনফরমেশন দিই সেটা হচ্ছে আমাদের 2D মডেল। অথবা লংগিটিউড বরাবর যদি আমি অ্যাটমসফিয়ার লেভেলে ইনফরমেশন নিই বিভিন্ন লংগিটিউড বরাবর, সেটা হচ্ছে আমার 2D। অথবা এমনই হতে পারে যে অ্যাটমসফিয়ার নাই, শুধুমাত্র আর্থের মধ্যে আমি 2D লংগিটিউড ল্যাটিটিউড বরাবর ইনফরমেশন দিচ্ছি, দ্যাট ইজ আওয়ার 2D মডেল। বাট মোস্ট কমপ্লেক্স বা মোস্ট কি বলবো যে অ্যাকুরেট, রিলেটিভলি মোস্ট অ্যাকুরেট হচ্ছে আমার যদি আমি 3D মডেল করে থাকি, যেটাকে আমরা বলে থাকি গ্লোবাল ক্লাইমেট মডেল। হ্যাঁ, অনেক সময় গ্লোবাল সার্কুলেশন মডেল, দেয়ার ইজ অ্যানাদার টার্ম, সবার খাতায় লিখে রাখো, গ্লোবাল সার্কুলেশন মডেল, এটাকেও আমরা জিসিএম কে বলে থাকি। হ্যাঁ, গ্লোবাল সার্কুলেশন মডেল। সো এখানে তোমার ইস্ট ওয়েস্ট আর্থকে ছোট ছোট স্মল গ্রিডে ভাগ করা হবে এবং ভার্টিক্যালি জিনিসটা সলভ করা হবে, এবং সেখানে আমাদের টাইম ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলও থাকবে। 2D তে ভার্টিক্যালি সলভ করা হয়? 2D ডিপেন্ড করে তুমি কোন 2D নিচ্ছ। ভার্টিক্যালি নিলে হয় ল্যাটিটিউড নিবা আদার ডাইমেনশন, অথবা লংগিটিউডকে আদার ডাইমেনশন নিবা। আর যদি ল্যাটিটিউড লংগিটিউড তোমার 2 ডাইমেনশন হয়ে যায়, তখন তুমি ভার্টিক্যাল নিতে পারবে না, অ্যাটমসফিয়ার নিতে পারবে না, তখন তুমি আর্থের সারফেস বরাবরই শুধুমাত্র তোমার থাকবে। হ্যালো, হ্যাঁ, অল্প একটু অপেক্ষা করো না। সেম ভাবে তুমি যদি ওশানের জন্য করো, তাহলে ওশানে তুমি এরকম 3 ডাইমেনশনাল গ্রিড বক্স করে তুমি 3D মডেলে কাজ করে থাকো। এটা ধরো লিখবো যে আমাদের কি কি ইনপুট লাগবে। তুমি হেক্রাস করো বা যে কোনো মডেল করো, তুমি বা হেকেচএমএস করে আসছো, ইনপুট দিচ্ছ না, ইনপুট কি দিচ্ছ হেকেচএমএস এ? রেনফল আর টেম্পারেচার, ইভাপোরেশন। মানে তাকে বুঝতে হয়েছে যে তোমার উপর কি মানে যেটা হাইড্রোলজিক প্রসেসকে, সারফেসের প্রসেসকে সে সিমুলেট করবে, তো তোমাকে তাকে ইনপুট হিসেবে দিতে হচ্ছে যে তোমার উপর কী পরিমাণ রেনফল আসছে, এবং সেটা ল্যান্ড সারফেসে প্রসেস হওয়ার জন্য ল্যান্ড সারফেসের ক্যারেক্টারিস্টিক্সগুলো তোমার লাগছে, এবং সেখান থেকে আউটপুট জেনারেশন হচ্ছে। বাট এখানে তো তোমার সব ডাইমেনশন সে সলভ করবে, অ্যাটমসফিয়ারে কী হচ্ছে সেটাও সলভ করবে, ল্যান্ডে কী হচ্ছে সব কিছু
সলভ করবে। সো এখানে ম্যানি ইনপুট তোমার প্রয়োজন হবে। সো আর্থের প্রপার্টিসও তুমি দিবাই, রেডিয়াস, টপোগ্রাফি মানে কোথায় তোমার মাউন্টেন আছে, কোথায় ল্যান্ড আছে, এভরিথিং তুমি ল্যান্ড, সয়েলের ইনফরমেশন, রাফনেস ইত্যাদি সব কিছু তুমি দিবা। বাউন্ডারি কন্ডিশন দিবা, যেভাবে তোমার হেক্রাসে দিয়ে থাকো বাউন্ডারি কন্ডিশন, সেরকম এখানে তোমার বাউন্ডারি কন্ডিশন দিতে হবে, যে এখানে আমার গ্লেশিয়ার বাউন্ডারি, এখানে তোমার ওশানের বাউন্ডারি, এগুলো তুমি ইনপুট হিসেবে দিবা। ভেজিটেশনের ডিস্ট্রিবিউশন, ফোর্সিং কি জিনিস গত ক্লাসে আমরা বলেছিলাম, ফ্যাক্টর যারা ক্লাইমেটকে ইম্প্যাক্ট করবে, তো সেগুলো তুমি দিবা। মান্থলি বা সোলার রেডিয়েশন, ইরেডিয়েন্স মানে কি সোলার রেডিয়েশন, এটা মনে রেখো। হ্যাঁ, রেডিয়েশনকে আমরা ইনসোলেশন বলি, শর্টওয়েভ আইটেম রেডিয়েশনকে অনেক সময় আমরা সোলার ইরেডিয়েন্স বলি। এটা সবই হচ্ছে ইনকামিং সোলার রেডিয়েশন। ইমিশন সিনারিও লাগবে, যে তুমি কি পরিমাণ কার্বন ডাইঅক্সাইড চিন্তা করছো, এগুলো লাগবে। ভলকানিক যদি কোনো ফোর্স থাকে, ফোর্সিং থাকে, সেটা দিবা। ওজোন দিবা, ল্যান্ড ইউজ দিবা, ইত্যাদি এভরিথিং তোমাকে ক্লাইমেট মডেলের মধ্যে ইনপুট হিসেবে দিতে হবে। ঠিক আছে? বেসিক্যালি সলভ কিভাবে করবে তার আগে আমরা ইনপুটটা স্টোরটা লেখো মানে জাস্ট ওয়ার্ডগুলো লিখে, রেড ওয়ার্ডগুলো লিখে রাখো। আই হোপ যে তোমাদের শিটে হয়তো মানে ডিটেল আউট থাকতে পারে। হ্যাঁ, শিটটা পুরোটা আমার দেখার সময় হয়নি আজকে, সো আমি বলতে পারতেছি। কেউ পেন দিয়ে নয়েজ করতেছো, প্লিজ করো না। ঠিক আছে? এখন কিভাবে কাজ করে, যেভাবে তোমাদের পেপার কাজ করে এখানেও সেভাবে কাজ করে। তুমি কিছু অবজার্ভ ইনপুট তাকে দিয়ে দিবা, সে করবে সব ফিজিক্যাল, কেমিক্যাল, বায়োলজিক্যাল সব প্রসেস আছে, সেই প্রসেসগুলোকে সে নিবে। রেনফল রান-অফ প্রসেস বলতে পারো, এয়ারে টার্বুলেন্স বলতে পারো, ক্লাইমেট ক্লাউড ফর্মেশন বলতে পারো, এই যে এভরি সমুদ্রে যে ওয়েভের মাধ্যমে যে সে গ্যাস রিলিজ করে সেই বলতে পারো। এভরি ফিজিক্যাল, মেজর ফিজিক্যাল প্রসেসগুলোকে সে কনসিডার করবে, যেগুলো তোমার টোটালি ফিজিক্যাল ইকুয়েশন দিয়ে এক্সপ্রেস করা সম্ভব, ফিজিক্স বেসড ইকুয়েশন দিয়ে, সেগুলো সেটা করবে। যেগুলো ফিজিক্স বেসড ইকুয়েশন দিয়ে ফুললি মডেলে আনা সম্ভব না, সেখানে প্যারামিটারাইজেশন করবে। নিউমেরিক্যাল রেজুলেশনে মানে নিউমেরিক্যাল গ্রিড সাইজ সে, তোমরা কোথাও ইউজ করছো কি নিউমেরিক্যাল গ্রিড কোনো কিছু সলভ করার সময়, কোন স্কিমে করছো কি? 2D মডেলে যদি করে থাকো, 3D মডেলিং করতে গেলে তোমাদের গ্রিড ম্যাশ সাইজের একটা ইম্পর্টেন্স আছে, সেরকম তোমার রেজুলেশন লাগবে। তারপরে মডেলের মধ্যে তুমি বাউন্ডারি কন্ডিশন দিবা, ফোর্সিং দিবা, মডেলে ইনসাইড রান হবে, রেজাল্ট হবে। রেজাল্টকে তুমি অবজারভেশনের রেসপেক্টে এই ক্লাসে যেমন কি করো, ক্যালিব্রেশন করো, ভ্যালিডেশন করো, তার রেসপেক্টে করো, অবজার্ভ ডাটা রেসপেক্টই তো করো। তো এখানেও অবজার্ভ ডাটা রেসপেক্টে সে দেখবে যে তোমার ঠিক আছে কিনা। যদি ঠিক থাকে তখন সে ফিউচারকে ওই মডেল দিয়ে প্রেডিক্ট করবে। ঠিক না থাকলে কি করবে? কি মনে হয়? ঠিক না থাকলে কি করতে পারে? দেখবে যে অবজার্ভের সঙ্গে ম্যাচ করতেছে না, তখন কি করতে পারে? ওই যে প্যারামিটারাইজেশন আমি করে আসছিলাম, সেখানে তো নিয়ম প্রত্যেকটা অনেকগুলো প্রসেসের জন্য তোমার মাল্টিপল ইকুয়েশন আছে, মাল্টিপল ফর্মুলেশন আছে, সিম্পলিফিকেশন আছে। তো সেগুলো তোমাকে একটু ট্রায়াল অ্যান্ড এরর দিয়ে তোমার এখানে চেঞ্জ করতে হবে। হ্যাঁ, চেঞ্জ করে তুমি স্কিম চেঞ্জ করতে পারো, যে স্কিমের মধ্যে যে প্যারামিটার আছে সেগুলো চেঞ্জ করতে পারো। করে তুমি যতক্ষণ না তোমার এখানে ম্যাচ হয় ততক্ষণ পর্যন্ত তুমি ট্রায়াল দিতে। তো আমাদের যে হিস্টোরিক পিরিয়ড, সাপোজ হচ্ছে সোফার যে সময় ল্যাপস হয়ে গেছে, ওই সময়ের অবজারভেশনটাকে আমি এখানে ইনপুট হিসেবে ইউজ করবো, এবং হচ্ছে আমার মডেলের ক্যালিব্রেশন বা ভ্যালিডেশনের জন্য আমি ইউজ করবো। আমরা সিম্পল মডেল অপশন ইউজ করি, যে এত 3D কমপ্লেক্স মডেল ইউজ না করে, বা 3D মডেলের মধ্যে সিম্পলার ফর্মুলা অপশন ইউজ করি। কেন ইউজ করি? কারণ এতগুলো প্রসেস যখন রান হয়,
এবং সে গ্লোবাল স্কেলে রান করতেছে, আবার পুরো পৃথিবীর জন্য রান করতেছে, ভার্টিক্যালি রান করতেছে, আপনার অনেক গ্রিড তোমার তৈরি হচ্ছে। সো যদি যতই তুমি কমপ্লেক্স মডেল দিতে তত বেশি তোমার মেমোরি লাগবে, তত বেশি তোমার স্টোরেজ লাগবে, এই ক্যাপাসিটিগুলো এবং তত বেশি তোমার কম্পিটিশনাল টাইম লাগবে। সো এগুলোকে রেস্ট্রিক্ট করার সময় আমরা অনেক সময় কী করি, আমরা গ্রিড সাইজকে বড় করে নিই, যত বেশি ছোটো গ্রিড সাইজ তার মানে প্রত্যেকটা গ্রিডের জন্য ইন্ডিভিজুয়াল তোমাকে কমপ্লিট করতে হচ্ছে। তো আমরা অনেক সময় ইকুয়েশনের সিম্পলিফিকেশন আনি, মডেলের সিম্পলিফিকেশনে আনি, গ্রিড সাইজকে আমরা কোর্সার করে দিই। তুমি যদি রেজুলেশনকে ডাবল করতে চাও, সেটা মানে রাফ একটা ক্যালকুলেশন, তোমার 10 টাইমস মোর সিপিইউ পাওয়ার লাগবে। সো রেজুলেশন ইজ ভেরি ক্রিটিক্যাল ফ্যাক্টর। তুমি 10 কিলোমিটার রেজুলেশনে সলভ করবা নাকি 20 কিলোমিটার রেজুলেশনে সলভ করবা, সেটা হচ্ছে ভেরি মাচ ক্রিটিক্যাল। আমাদের লোকাল পিসিতে এগুলো সলভ করা সম্ভব না, এগুলোর জন্য সুপার কম্পিউটার লাগে, এবং মোস্টলি দে রান লিনাক্স কম্পিউটারে, হ্যাঁ, লিনাক্স প্ল্যাটফর্মের রান করে। তো আমরা এই আমাদের লোকাল ল্যাপটপ বা একটু হাই কনফিগারেশন ডেস্কটপ হলেও আমরা 3D মডেলকে ওইভাবে আমরা সলভ করতে পারবো না। তুমি হয়তো 1 মাসের জন্য বা কয়েক সপ্তাহের জন্য তুমি টেস্ট করতে পারো। এখানে হচ্ছে কম্পোনেন্ট অফ জিসিএম, যেখানে হচ্ছে যে আমাদের মেজর তিনটা যে কম্পোনেন্ট, যে অ্যাটমসফিয়ার, ওশান অ্যান্ড ল্যান্ড। হ্যাঁ, এখানে জাস্ট একটু দেখো, তো আমি একটু পরে লিখো তোমরা, বা লেখা দরকার নাই, জাস্ট এইটা লিখে রাখো। কম্পোনেন্টস অফ গ্লোবাল, এই ডায়াগ্রামটার সঙ্গে এই ডায়াগ্রামটা অনেকে কনফিউজ হয়ে যায়। এটা হচ্ছে মডেল কিভাবে ডেভেলপ হচ্ছে সেই প্রসেসটা এখানে ডিসক্রাইব করছে। আর এখানে হচ্ছে যে ইন্ডিভিজুয়াল যে কম্পোনেন্ট আছে ক্লাইমেটের, সেখানে আমরা কি কি গভর্নিং ইকুয়েশন তারা সলভ করতেছে। থার্মোডাইনামিক ইকুয়েশন সলভ করে, যেমন রেডিয়েশন, টেম্পারেচার, এগুলো সলভ করে। টার্বুলেন্স মানে এয়ারের মোশন, ওশানের মোশন, এগুলো তারা সলভ করে। ক্লাউডের যে প্যারামিটারাইজেশন সলভ করে। এই লাইনটা হচ্ছে তোমার ধর ল্যান্ড সার্ফেস। হ্যাঁ, তো এই আপ অ্যারো মানে হচ্ছে কি সেন্সিবল হিট। সেন্সিবল হিট কাকে বলে? এই হরিজন্টাল লাইনটা হচ্ছে আমার আর্থ সারফেস। সেন্সিবল হিট মানে কি? আমরা অঙ্ক পর্যন্ত করে ফেলছি সেন্সিবল হিট, ল্যাটেন্ট হিট দিয়ে। ওয়াটার ইভাপোরেশন করে। সেন্সিবল হিট কি? তাহলে কি জিনিস সেন্সিবল হিট? না জানলে তোমার সাথে চেষ্টা করে, যে দেখতে দেখতেছি খাতা উঠানোর চেষ্টা করতেছে, নির্বিকারভাবে বসে আসলে মানে ড্যান্সার বেঁধে আর কি। তোমার কি ক্লাস নোট নাই? তাহলে কষ্ট করে খাতাটা উঠাও, ক্লাস নোট নিয়ে আগে আছে, তাহলে উল্টাও কষ্ট করে। আর্থ সারফেসের রেডিয়েশনটা তিনটা ভাগে ভাগ হয়: সেন্সিবল হিট, ল্যাটেন্ট হিট এন্ড গ্রাউন্ড হিট প্লাস। ল্যাটেন্ট হিট হচ্ছে ইভাপোরেশন করার জন্য। খাতা লিখো, এখন লিখো, বড় বড় এটা লেখো। রেডিয়েশনের রেজাল্টেন্ট হচ্ছে সেন্সিবল হিট প্লাস ল্যাটেন্ট হিট প্লাস গ্রাউন্ড হিট প্লাস। গত সপ্তাহে আমরা ক্লাসে যখন বলছিলাম ড্রাই পেভমেন্ট, মনে আছে? একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করছিলাম। ড্রাই হওয়াতে সেখানে কোন প্রসেসটা ছিল না? ইভাপোরেশন ছিল না। যেটা ইভাপোরেশন কাজ করে সেটা ছিল না। তাহলে সেন্সিবল হিট ছিল। এটা কি কাজ করে? একটা অঙ্ক করার পরে যদি মাথায় না থাকে তো আনফরচুনেট। এয়ারকে ওয়ার্ম আপের কাজ করে। এটা গ্রাউন্ডে হিট ট্রান্সফার করে, সেটা হচ্ছে
তো এয়ারে যেটা ওয়ার্ম আপ করে সেটা হচ্ছে আমার সেন্সিবল হিট রেডিয়েশন, মানে হচ্ছে সোলার রেডিয়েশন আসবে, সারফেস ওয়ার্ম আপ হবে, ইভাপোরেশন যাবে, প্রেসিপিটেশন এদিকে আসবে, সেন্সিবল হিট যাবে, রেডিয়েশন যাবে, এই প্রসেসগুলো মাল্টিপল ভাবে দেওয়া আছে। ওশনে কি হবে? ওশনেও হিট ট্রান্সফার থাকবে, টার্বুলেন্স থাকবে, সল্ট থাকবে, সিএসএ ব্যাপার থাকবে। ল্যান্ডেও তোমার হচ্ছে হাইড্রোলজিক, তোমার হাইড্রোলজিক যে তোমার রেনফল রান অফের যে বা সয়েল ময়েশ্চার এই জিনিসগুলো থাকবে, ভেজিটেশন ইনফরমেশন থাকবে, ল্যান্ড টেস্ট থাকবে।